আমরা দেখি যে এগুলো সবাই আগে রুল পড়ায় তারপরে এগুলো করায়। আমি আজকে তোমাদের পড়াবো এবং সাথে সাথে রুলস শেখাবো, কারণ কি সেক্ষেত্রে কি তোমাদের মাথায় আমার মনে হয় আরো ভালো করে গেঁথে যাবে। এটা একটু ডিফারেন্ট টাইপ, তাই বলবো একটু ইউনিক টাইপ একটা জিনিস দেখার জন্য হলেও আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? আজকে সবাই ভালো আছি। আজকে আমি একটু নিউ একটা সাবজেক্ট পড়াবো, অর্থাৎ আমাদের ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব সেটা আমরা দেখি যে এগুলো সবাই আগে রুল পড়ায় তারপরে এগুলো করায়। আমি আজকে তোমাদের পড়াবো এবং সাথে সাথে রুলস শেখাবো, কারণ কি সেক্ষেত্রে কি তোমাদের মাথায় আমার মনে হয় আরো ভালো করে গেঁথে যাবে। এটা একটু ডিফারেন্ট টাইপ, তাই বলবো একটু ইউনিক টাইপ একটা জিনিস দেখার জন্য হলেও আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। নাইলে কিন্তু তুমি মাঝখানে যে রুলগুলি আমি ছেড়ে যাবো ওগুলো কিন্তু বুঝবা না। আর আমি তোমাদের রুল কম, কিভাবে বুঝতে হয় জিনিসটাকে, ফিল করতে হয় কিভাবে, সেরকম শেখাবো। কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা শুধু একটা গ্রামারের উপর ডিপেন্ড করলে হবে না। আমাদের কি বাংলা বলতে গ্রামার লাগে? লাগে না। বাংলা তো আমি থ্রোলি বলতে পারি, তখন কি গ্রামার লাগে? লাগে তো না। এটাতেও লাগবে না। দেখো কীভাবে করি আমি, চলো শুরু করি। দেখো আমি এটা দিতে লিখবো, হ্যাঁ দেখো এটা ঢাকা বোর্ড 25-এ আসছে। ঢাকা বোর্ড 25 লেখা দরকার নেই, ডি 25 বাংলা লিখতে লিখতে আসে করছে। যাই হোক, ঢাকা বোর্ড 25-এ এটাতে দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ সেরেমনি। আমাদের কি বার্ষিক প্রাইজ মানে কি পুরস্কার, সেরেমনি মানে কি অনুষ্ঠান। আওয়ার অ্যানুয়াল প্রাইজ সেরেমনি অর্থাৎ আমাদের কি যে প্রাইজ দেওয়ার অনুষ্ঠানটা আছে, অর্থাৎ যে পুরস্কার দেওয়ার অনুষ্ঠানটা আছে, এটা গিভিং লেখাটা ছিল, এটা একটু আমি বাদ দিয়ে দিছি, আমার মনে নেই। দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অর্থাৎ আমাদের বার্ষিক পুরস্কার দেওয়ার যে অনুষ্ঠানটা সেটা ড্যাশ অফ। দেখো তোমরা ইয়াতে দেখতে পাইতেছো, এই স্ক্রিনে দেখতে পাইতেছো, আমি একটু লেখার জায়গা ছিল না তো ওই জন্য লিখি নেই। দেখো এই জায়গায় কি কি আছে, আগে যখনই তুমি করবা তখনই কি আগে একটা কাজ করবা, যে ওপরে যে বক্সে যে জিনিসগুলো লেখা আছে ওগুলো আগে মনোযোগ দিয়ে অর্থগুলো বুঝবা। যেটা বুঝবা না ওটা জেনে নিবা। যদি ঘরে থাকো, পরীক্ষা হলে তো জেনে নেওয়ার কোনো সুযোগ নেই, মাথা ঘুরাইবা না, মাথা ঘুরাইলে শেষ। দেখো প্রথমে আছে ডেলিভার মানে কি পরিবেশন করা, দিয়ে আসা, কোনো কিছু দেওয়া, পরিবেশন করা, ঠিক আছে। টেক মানে কি নেওয়া। স্টার্ট কোনো কিছু শুরু করা, এর নিচে আবার বিগিন আছে, এটা মানে শুরু করা। প্রিসাইড মানে কি সভাপতিত্ব করা। এখান থেকে আসছে প্রেসিডেন্ট, সভাপতি, বুঝছো, রাষ্ট্রপতি। বি মানে কি, বি বলতে তুমি বুঝবা টু বি ভার্ব, ঠিক আছে। বি বলতে তুমি টু বি ভার্ব বলো, যদিও বি কথাটা টু বি ভার্ব না। যখন শুড বি, কুড বি, মে বি এগুলোর সাথে যখন এই মডেল অংশের সাথে যখন বিটা যোগ হয় তখন এটাকে আমরা কি একটা টু বি ভার্ব ধরি, তখন ওটা একটা টু বি ভার্ব হয়ে যায়, বুঝছো। শুধু বি কোনো টু বি ভার্ব না, কিন্তু বি বলতে সাধারণত যেহেতু টু বি ভার্ব বোঝায়, এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা আমরা ধরবো, ঠিক আছে। অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া। আবার যদি এই জায়গায় এরকম থাকতো যে সি থাকতো, সি থাকা মানে কি এটা একটা নাউন বোঝায়, তখন সরি এটার অর্থটা তখন কি বোঝায় জানো, তখন হচ্ছে উপদেশ। আর যখন এস থাকে তার মানে কি উপদেশ দেওয়া। ডেকোরেট মানে কি সুসজ্জিত করা। বিগিন মানে কি শুরু করা কোনো কিছু। এবং খাম মানে কি আশা। এবং রিড মানে কি কোনো কিছু পাঠ করা। তাহলে দেখো এবার দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ সেরেমনি আমাদের বার্ষিক পুরস্কার দেওয়ার অনুষ্ঠানটা ড্যাশ অফ ইয়েস্টারডে কেম অফ ইয়েস্টারডে। এটা একটা কি, এটা হচ্ছে গ্রুপ ভার্ব মানে কি গ্রুপ ভার্ব কাকে বলে, যখন একটা ভার্ব আর একটা কি বলে ওটাকে প্রেপোজিশন একটা পদের ন্যায় আচরণ করে। আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম, মানে কি বাক্যের অংশ, পার্ট অফ স্পিচ, এটা একটা পার্টের মতো কাজ করে। যখন একটা ভার্ব আর একটা প্রেপোজিশন একসাথে যুক্ত হয়, এটা প্রিপোজিশন না, প্রেপোজিশন। আমরা যেহেতু বাংলা সাবকন্টিনেন্টে, বাংলাদেশি সাবকন্টিনেন্টে আছি, আমরা এটা ইন্ডিয়ান যে ইয়েটা
কি যেন বলে লিঙ্গুইস্টিক যেভাবে ওরা উচ্চারণ করে সেভাবে আমরা উচ্চারণ করতে পারি। ওরা বলে প্রেপোজিশন, তো এক্ষেত্রে আমরা প্রেপোজিশন বলতে পারি। তাছাড়া প্রিপোজিশন বললে একটু উচ্চারণটা সামান্য ভুল হয়ে যায়, আমরা প্রেপোজিশন বলবো। তো একটা প্রেপোজিশন, একটা ভার্ব একটা প্রেপোজিশন যখন যুক্ত হয় একটা পদের ন্যায় আচরণ করে, তখন আমরা তাকে কি বলি? একটা গ্রুপ ভার্ব। এখন এই জায়গায় গ্রুপ ভার্বটা হবে কি? কেম অফ। এটা ভাইয়া কিভাবে জানবো এটার অর্থ এরকম? এটা মুখস্থ করতে হবে। যখন আমাদের ভোকাবুলারিটা যেভাবে আমরা প্র্যাকটিস করি এটাও ওভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই কি বলবে? কেম অফ। দেখো কেম অফ মানে কি? ঘটা, অনুষ্ঠিত হওয়া। কেম অফ, ঠিক আছে? কেম অফ ইয়েস্টারডে উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস। আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটাকে কি করছিলাম? সুসজ্জিত করছিলাম। এখন এটা কি আগে করছিলাম না পরবর্তীতে করবো নাকি এখন করতেছি? অবশ্যই এটা আগে করছিলাম, যেহেতু ইয়েস্টারডেটা হয়ে গেছে। তখন দেখবো তো এই যে ইয়েস্টারডে, তারপরে প্রিভিয়াস ডে, এই ধরনের কথা থাকবে, অর্থাৎ পাস্টের কোনো কথা থাকবে, তখন পুরো সেন্টেন্সটাকে তুমি পাস্টের ধরবা, পুরো প্যাসেজটাকে তুমি পাস্টের ধরবা। তাহলে যেহেতু এই জিনিসটা পাস্টে করে গেছে, সেহেতু আমরা আমাদের কি ক্যাম্পাসটাকে সুসজ্জিত করেছিলাম। ডেকোরেটেড ইডি যোগ হবে। দেখো তাহলে কি হবে? এদিকে ডেকোরেটেড। Decorated our school campus very nicely. Our headmaster dash over and education minister minister dash the chief guest. আচ্ছা দেখো এই জায়গায় যে ইয়াগুলো আছে এগুলোর মধ্যে দেখো একটা জিনিস আছে যে প্রিসাইড। দেখো our headmaster dash over preside over এটাও একটা কি গ্রুপ ভার্ব এসে পড়ছে। দেখছো গ্রুপ ভার্বটা কত আসতেছে? ঢাকা বোর্ড পুছিয়ে আছে, ঢাকা বোর্ডে তো সহজ কোশ্চেন আছে, এই জায়গাও এই গ্রুপ ভার্ব আসছে। এই জন্য গ্রুপ ভার্বটি শেখা জরুরি। একটু মুখস্থ করো। আমি তোমাদের প্রয়োজনে পরবর্তী কোনো একটা লেকচারে তোমাদের এটা পিডিএফ শিট দিয়ে দেবো, তোমরা ওখান থেকে মুখস্থ করে নিও। দেখো তোমার যদি প্রয়োজন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ দেখো আওয়ার হেডমাস্টার কি হবে? প্রিসাইডেড কেন হলো? পাস্ট। এটা দেখলে কি বলবা? পাস্টে আছে। তাই পাস্টে যদি থাকে তাহলে কি? প্রিসাইডেড ওভার মানে কি সভাপতিত্ব করেছিলেন। এন্ড এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট ওয়াজ দ্য চিফ গেস্ট। এডুকেশন মিনিস্টারকে চিফ গেস্ট হিসেবে রাখা হয়েছিল। ওয়াজ ছিলেন। এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। আমি তোমাদের চাচ্ছি অনুবাদ করে একটু পড়াতে, কারণ কি অনুবাদ করে করতে পারলে তখন তোমার গ্রামারগুলো একটু মনে রাখতে হচ্ছে কম, বুঝছো? একটু শর্টকাট, একটু ফিল করার চেষ্টা করবা। দেখো তারপর কি দিছে? একটু নামাই দিই এটাকে, আমার চেহারা দেখতে হবে না, এটা দেখতে পারলেই হলো। হ্যাঁ দেখো এটি তো করলাম। দ্য ফাংশন এটা ফাংক মানে কি? ফাংশন। আবার তোমরা ফাংক মনে করে না। The function dash with the recitation of Quran was started. কেন was started? দেখো কেন was started হলো, মনোযোগ দাও আমার কথায়। এখন এটা হওয়ার কারণ হচ্ছে দেখো রিসাইটেশনটা যেটা, যে ফাংশনটা যেটা, সেটা রিসাইটেশনের মাধ্যমে কি শুরু হয়েছে না? এখানে কি দেখো ফাংশন, দা ফাংশন কিন্তু আমার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু মূল কাজটা কি? ফাংশন করতেছে। ফাংশন কি নিজে পাঠ করতেছে? ফাংশন কি এটা আবার পাঠ করে কেমনে? ফাংশন আবার নিজে কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না তো। সেই জন্য ভাইয়া এটাকে আমি কি বলবো? এটা প্যাসিভ ভয়েস। আমরা ভয়েস পড়ছি না কি? অ্যাক্টিভ প্যাসিভ। এখন প্যাসিভ ভয়েসে কি হয়? যেমন যদি হয় আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আই ইট রাইস ইজ ইটেন বাই মি। তাহলে কি যখনই দেখবা আমার কোন একটা সেন্টেন্সে কি ভার্বটা সেই কাজটা আসলে মূলত করতেছে না, এই যে সাবজেক্ট করতেছে না, ফাংশন কোনো কাজ করতে পারে না, তার মানে কি এই জায়গায় যে আমার সাবজেক্ট অর্থাৎ যে মূল কাজ যে করতেছে সে কি? মোসাদ। সে কি? তাকে দেখা যাচ্ছে না, সে উপস্থিত নাই। সেজন্য আমি কি করবো? এই জায়গায় ভাইয়া আমি ইডি যোগ করব একটা। দেখো যখনই আমার প্যাসিভ হয় সেই ভার্বটার সাথে একটা আমার কি অক্সিলারি ভার্ব যোগ হয়, এবং অক্সিলারি ভার্বের সাথে আমার যে ভার্বটা বসে, ভার্বটা সেইটার সাথে আমার কি হয়? V3 হয়। সেটা সবসময় কি হয়? V3 হয়। অক্সিলারি ভার্ব প্লাস V3 হয় সব সময়, যে কোনো প্যাসিভের ক্ষেত্রে এটা হয়। তাহলে দা ফাংশন was started with
ওয়াজ স্টার্টেড, শুধু স্টার্টেড দিলে হবে না, তাহলে কাটা স্টার্টেড, ওয়াজ স্টার্টেড অথবা ওয়াজ বিগেন উইথ দ্য রিসাইটেশন অফ হলি কোরআন। হলি কথাটা লিখিনি আমি। A teacher dash out annual report, অর্থাৎ বার্ষিক যে রিপোর্টটা সেটা কে পড়ছে? টিচার পড়ছে। তাহলে কি পড়ছে না, এই রিপোর্টটা যেটা কি করে, এটা পড়া হয় না, সেটা আমরা রিড দিব। রিড আউট, রিড আউট মানে কি, এটাও একটা গ্রুপ ওয়ার্ড, অথবা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারো। সেক্ষেত্রে কি এ টিচার রিড আউট মানে কি, সে পড়ে শুনিয়েছিল। রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। চিফ গেস্ট ড্যাশ এ স্পিচ। আচ্ছা, একটা স্পিচ, স্পিচ কিন্তু বলা যায়, করা যায়, এগুলো ব্যবহার করে না। এটার ক্ষেত্রে একটা সঠিক একটা ওয়ার্ড আছে, সেটা কি জানো? ডেলিভার। সেটা কি ডেলিভার, অর্থাৎ একটা স্পিচ সবসময় কি পরিবেশন করা হয়। পরিবেশন করা, আমরা যেমন বলি না খাদ্য পরিবেশন করে, এরকম ইংলিশে ওরা ডেলিভার শব্দটা ব্যবহার করে। স্পিচটা দেওয়ার ক্ষেত্রে ওরা ডেলিভার ব্যবহার করে। সেহেতু আমরা কি বলবো? চিফ গেস্ট ডেলিভার্ড, যেহেতু পাস্ট টেন্স আছে, delivered a speech dash us, এখানে দেখো আমাদের যে ইয়েগুলো আছে সেগুলোর মধ্যে আর কি আছে দেখি। দেখো এখন দেখো এই যে ডেলিভার্ড একটা, এটা কিন্তু ইয়ে আছে। আমি যখন এখন যে রুলটা বলবো এটা কিন্তু সাধারণত হয়, আবার অনেক সময় কি ব্যতিক্রম হয়ে যায়। দেখো একটা ভার্ব আসছে, একটা, এটা কিন্তু মূল ভার্ব ডেলিভার, সে স্পিচটাকে ডেলিভার করছে। কি জন্য ডেলিভার করছে? আমাদের এনকারেজ করার জন্য, আমাদের অ্যাডভাইস করার জন্য, টু বি রেগুলার, আমাদের নিয়মিত হবার জন্য, স্কুলে নিয়মিত হবার জন্য আমাদের অ্যাডভাইস করছে, আমাদের উপদেশ দিচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু যে ভার্বটা বসবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে, অ্যাডভাইসিং। অর্থাৎ যে সময় একই সেন্টেন্সে দুইটা ভার্ব পরপর বসে, আমি বলতেছি এটা কিন্তু শতভাগ সঠিক নয়, তবু আমি বলতেছি কি যে যখন পরপর দুইটা কি বসে, ভার্ব বসে, সেই সময় যে কোনো একটা ভার্ব, এটা যেহেতু মূল ভার্ব, আরেকটা ভার্ব যেটা বসবে, একটা মূল ভার্ব যেহেতু হয়ে গেছে, একই সেন্টেন্সে কি দুইটা মূল ভার্ব কমই থাকে। এখন দেখো এটা যেহেতু একটা মূল ভার্ব হয়ে গেছে, পরের ভার্বটার সাথে আমি আইএনজি যোগ করে এটাকে মূল ভার্ব না, এটাকে আমি একটা কি ভার্ব বানা ফেলবো। এটাকে এক ধরনের আমি কি বলি, নন ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। ফাইনাইট ভার্ব মানে কি, এটা কিন্তু অর্থ সম্পন্ন হচ্ছে। দেখো এইটুক দেখো, তুমি এইটুক দেখো, চিফ গেস্ট আমাদের একটা কি স্পিচ ডেলিভার করছে, এটা কিন্তু এইটুক কিন্তু আমার একটা অর্থ বোঝায়। কিন্তু অ্যাডভাইসিং আস, আমাদের উপদেশ দিয়ে কে উপদেশ দিয়েছে? সাবজেক্ট নাই আমার সেন্টেন্সের মধ্যে। সেক্ষেত্রে দেখো এটা পরের যে ভার্বটা বসবে সেটার সাথে আইএনজি যোগ করে এটাকে একটা নন ফাইনাইট ভার্ব বানায় ফেলবো। তার মানে ওই এই যে এটা অর্থটা সম্পূর্ণ করতে সাহায্য করবে, কিন্তু নিজে সম্পূর্ণ অর্থটা কি করতে পারবে না, সম্পূর্ণ করতে পারবে না অর্থটাকে। তাহলে এটার সাথে আইএনজি যোগ করবে। পরপর দুটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটাতে সাধারণত আইএনজি হয়। প্রথম ভার্বটাতে অনেক ক্ষেত্রে হয়, সিম্পল সেন্টেন্স এখানে বারবার দেখি আমরা। আচ্ছা, us to be regular and dash part, দেখো in movement against illiteracy অর্থাৎ কি অজ্ঞতা অথবা কি অশিক্ষিত মূর্খদের বিরুদ্ধে কি করতে? মুভমেন্টে, অর্থাৎ কি আন্দোলন মানে কি, ওই যে রাস্তায় বেরোয় কি স্লোগান দেওয়া, এইসব না। কিন্তু আন্দোলন মানে হচ্ছে তাদের একটা আন্দোলন। আমি যখন তোমাদের সপ্তম অধ্যায় পড়েছিলাম তোমাদের বলছিলাম আন্দোলন জিনিসটা বলতে বোঝা হচ্ছে নড়াচড়া, এরকম একটা করা যেন আমরা সে তার বিরুদ্ধে সরব হই। ড্যাশ পার্ট, টেক পার্ট শব্দের অর্থ কি জানো? টেক পার্ট শব্দের অর্থ কি? টেক পার্ট শব্দের অর্থ হচ্ছে আমাদের অংশগ্রহণ করা, আমাদের তাদের বিরুদ্ধে সরব হওয়া উচিত, তাদের বিরুদ্ধে যে আন্দোলনটা আছে সেখানে অংশগ্রহণ করা উচিত। আজকের এই ভিডিওটা এতটুকুই রাখছি। যতটুকু বুঝলা ততটুকু তুমি একটু খাতার ভিতরে লিখে রাখো, যেই রুলগুলো তুমি শিখছো, যেই জিনিসগুলো তুমি নতুন শিখছো, এখন লেখো, বসে এখনই লেখা শুরু করো যে আমি নতুন কি শিখছি। লিখে তারপরে তুমি আমার পরবর্তী ক্লাস যখন ছাড়বো তখন সেটা একটু মনোযোগ দিয়ে দেখবা। তার অনুসারে আমি প্রায় 10-20টা তোমাদের করাবো এরকম ক্লাস। করানোর পর তোমার দেখবো তোমাদের আর রাইট ফর্ম ভার্ব নিয়ে সমস্যা নেই। আমি বিশ্বাস করি যে রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে রুল থাকে, এত রুল মনে রাখাটা সম্ভব না। আর যখন তুমি করতে রুলগুলি ব্যবহার করবা তখন কি তোমার মাথার ভিতরে গেঁথে যাবে জিনিসটা। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।